দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। মূল্যস্ফীতির হার 8.5% নিচে নামায় কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ, সামনের দিনে অনিশ্চয়তার শঙ্কা বিশ্লেষকদের। স্থলবন্দর দিয়ে ভারতের আমদানি বন্ধের সিদ্ধান্তে ধ্বংসের মুখে কাঁচা পাটের ব্যবসা, বড় লোকসানের পাশাপাশি ঝুঁকিতে কর্মসংস্থান। বিনিয়োগ অবকাঠামো দুর্বলতা আর দক্ষতার অভাবে এগোতে পারছে না দেশের স্টার্টআপগুলো, দেশি বিদেশি বিনিয়োগের তাগিদ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জুন মাসে দেশের মূল্যস্ফীতির হার 8.5% নিচে নামায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণের মাঝে। তবে এই স্বস্তি কতদিন স্থায়ী হবে তা নিয়ে সংশয় জানিয়েছেন বিশ্লেষকরা। বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় চলতি অর্থবছর শেষে সরকারের লক্ষ্য অনুযায়ী মূল্যস্ফীতির হার 6.5% নামিয়ে আনা নিয়েও শঙ্কা রয়েছে তাদের। রায়হান শোভনের রিপোর্ট। বছরখানেক আগেও দেশের বাজারের প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 110 থেকে 120 টাকা দরে। সেই একই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 55 থেকে সর্বোচ্চ 65 টাকা পর্যন্ত। অর্থাৎ বছরের ব্যবধানে এই পণ্যটির দর কমেছে 55 টাকার মতো। শুধু পেঁয়াজ নয়, সরকারি সংস্থা টিসিবি যে 40টির বেশি নিত্যপণ্যের বাজার দর প্রকাশ করে তার অর্ধেকেরও বেশি পণ্যের দর কমেছে গেল এক বছরে। দাম মোটামুটি গত বছরের তুলনায় বছর কমে আছে। পুরোপুরি স্বস্তি ফিরেছে কথাটা বলতে পারবো না, কিছুটা সহনশীল আছে বলে এখন আমার কাছে মনে হচ্ছে। পেঁয়াজ, আলু, বিশেষ করে আদা, রসুন, বাইরে যত এলচি মাল আছে, কাঁচামাল মোটামুটি সবই কম। কাঁচা বাজার প্লাস শুকনো বাজার সহ মোটামুটি একটু স্থিতিশীল আছে। পণ্যের দর কমার বিষয়টি আরও স্পষ্ট হয় পরিসংখ্যান ব্যুরোর সবশেষ মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য থেকে, যাদের পরিসংখ্যান বলছে 27 মাস পর দেশের মূল্যস্ফীতি নেমে এসেছে 9%-এর নিচে। জুনের সার্বিক মূল্যস্ফীতি নেমে এসেছে 8.48%। গেল মাসেও যা ছিল 9.05%, আর 2024 সালের একই সময় যা ছিল 10.5%-এর মতো। সে হিসাবে বছরের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে 1.25%-এর মতো। কন্ট্রাকশনের যে পলিসি আছে সেটার সঙ্গে আমরা সামঞ্জস্য বিধান করার চেষ্টা করেছি। কাজে আশা করা যায় যে একদিকে আমার কন্ট্রাকশনের মনিটরি পলিসি আছে, আর এখন আমার যে ফিসক্যাল স্পেন্ডিং এটা কাট করার মাধ্যমে হয়তো আমি খানিকটা মূল্যস্ফীতি লাগাম টেনে ধরতে পারবে। সার্বিক মূল্যস্ফীতি কমার প্রভাবে কমেছে খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির পরিমাণও। গেল জুনে খাদ্য মূল্যস্ফীতি নেমে এসেছে 7.39%। মে মাসে যা ছিল 8.5%-এর বেশি, আর গেল বছর একই সময় ছিল 10.42%। খাদ্যের পাশাপাশি আগের মাসের তুলনায় কমেছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির পরিমাণও, যদিও আগের বছর তুলনায় কিছুটা বেড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বছর শেষে মূল্যস্ফীতিকে 6.5% নামানোর যে লক্ষ্য আছে সরকারের, সেটি বর্তমান বাস্তবতায় কতটুকু সম্ভব? ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় তাহলে এই সময়টাই কিন্তু অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি কিছুটা হলেও এটা ভোলাটাইল থাকবে। তাতে কিন্তু এই অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনা কতটুকু সম্ভবপর হবে এটা নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের কারণ কিন্তু রয়েই যাচ্ছে। যদি আমরা দেখি যে আগস্ট মাসের মূল্যস্ফীতির একটা বড় মাত্রার পরিবর্তন নিচের দিকে নেমেছে, আমরা তখন আশাবাদী হতে পারি যে মূল্যস্ফীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এটার আগে সেটা বলা যাবে না, কিন্তু এখানে আবার কতগুলো চ্যালেঞ্জেস আছে। সেটা মানে হচ্ছে টাকার মানকে এই জায়গায় কিন্তু ধরে রাখতে হবে। বাইরের জগতে যদি কোনো বিপত্তি আসে তাহলে কিন্তু আমরা দেখবো যে আমাদের পক্ষে হয়তো মূল্যস্ফীতি লাগামটাকে টেনে ধরাটা কঠিন হবে। গেল প্রায় 2.5 বছরেরও বেশি সময় ধরে দেশের মূল্যস্ফীতি ছিল 9 থেকে 10%-এর আশেপাশে। 2024 সালের জুলাইতে দেশের খাদ্য মূল্যস্ফীতি উঠেছিল 14.10%, যা ছিল 16 বছরের মধ্যে সর্বোচ্চ। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে কাঁচা পাট আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই সিদ্ধান্তে খুলনা সহ দক্ষিণাঞ্চল থেকে ধসের মুখে কাঁচা পাটের রপ্তানির জন্য মজুত করা পাট পড়ে আছে গোডাউনে। ফলে ব্যবসায়ীদের আর্থিক লোকসানের পাশাপাশি কাজ হারানোর শঙ্কায় রয়েছে কয়েক হাজার শ্রমিক। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। দেশ থেকে যে পরিমাণ পাট রপ্তানি হয় তার একটি বড় অংশের যোগান আসে খুলনা সহ দক্ষিণাঞ্চল থেকে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, এই অঞ্চল থেকে প্রতি বছর গড়ে 1,25,000 টন কাঁচা পাট রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে। এই রপ্তানির 90% স্থলবন্দর বেনাপোল ব্যবহার করে যায় ভারতের মিলগুলির জন্য। ভারতীয় অধিকাংশ মিল পশ্চিমবঙ্গে অবস্থিত হয় বেনাপোল বন্দর দিয়ে পাট রপ্তানি অর্থ ও সময় সাশ্রয়ী। কিন্তু ভারত সরকার হঠাৎ করে কাঁচা পাট সহ 9টি পণ্য স্থলবন্দর ব্যবহার করে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় গেল 27 জুন। এমন সিদ্ধান্তে স্থবিরতা দেখা দিয়েছে কাঁচা পাট রপ্তানিতে। আমার 1360 টন কন্ট্রাক্ট ছিল, হঠাৎ করে বন্ধ আর
পরপরই 1 সপ্তাহ 10 দিনের ভিতর 400-500 টাকা প্রতি মনে পাটের দাম কমে গেছে। কমে যাতে দেখা গেল যে আমার 55-60 মন পাট, এই পাট বেল দিয়ে লুজ দিয়ে স্টক আছে, তাতে আমি দেখা যাচ্ছে যে আমি 3 কোটি, 3.5 কোটি, 4 কোটি টাকার একটা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে গেছি। পাট রপ্তানি ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব পড়বে দেশের পাট চাষে, ক্ষতির মুখে পড়বে চাষিরা, এমন শঙ্কা জানিয়েছে পাট রপ্তানিকারকদের সংগঠন বিজেএ। অনেকের মাল পোর্টে চলে গিয়েছে, সেখান থেকে ফেরত নিয়ে আসতে হয়েছে, এবং আমাদের যে আরও যে অর্ডারগুলো আছে পরবর্তীতে ক্রমান্বয়ে যাবে, সেগুলো অর্ডার তারা ইতিমধ্যে ক্যান্সেল করেছে। আর এটার জন্য এখন নৌপথ দিয়ে যেতে গেলে যে প্রসেস করতে হবে সেটা একটি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল একটি ব্যাপার। এমন বাস্তবতায় কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের পাশাপাশি কাঁচা পাটের নতুন বাজার খুঁজতে কাজ করছে রফতানি উন্নয়ন ব্যুরো। পাশাপাশি পাট পণ্য উৎপাদন ও রফতানিতে ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করছে সংস্থাটি। ভারতে রপ্তানি হয় প্রধানত, কিন্তু ব্যবসায়ীরা যদি ম্যানুফ্যাকচারিস্ট বিভিন্ন পণ্য রপ্তানি করে, ফিনিশ গুডস যদি বাংলাদেশেই তৈরি করতে পারে, তাহলে সেটা যদি রপ্তানি করা যায়, সেক্ষেত্রে কিন্তু রপ্তানির আমাদের আরও বেশি আয় বাড়বে, আর একই সাথে কর্মসংস্থানটাও বাড়বে। তথ্য বলছে সর্বশেষ 2024-25 অর্থ বছরে খুলনা অঞ্চল থেকে ভারতে 1,06,000 টন কাঁচা পাট রপ্তানি হয়, যা থেকে আয় হয় $8,28,00,000, যা আগের অর্থ বছরের তুলনায় $1,26,00,000 কম। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিনিয়োগ, অবকাঠামো দুর্বলতা আর দক্ষতার অভাব দেশের স্টার্টআপ প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বড় বাধা। ফলে অনেক ভালো উদ্যোগও আলোর মুখ দেখে না বলে মনে করেন এ খাতের উদ্যোক্তারা। স্টার্টআপের বিকাশে বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা, তাগিদ দিয়েছেন সরকারের নীতি সহায়তার। বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় এসব কথা উঠে আসে। প্রযুক্তি নির্ভর নতুন ধারার নবীন প্রতিষ্ঠানগুলোকে বলা হয় স্টার্টআপ বিজনেস। তথ্য বলছে দেশে এমন 90% প্রতিষ্ঠানে ঝরে পড়ে ব্যবসা শুরুর কোনো না কোনো সময়, আর 10-15% উদ্যোক্তা ব্যবসা পরিচালনা করতে পারেন 2 থেকে 3 বছরের মতো। মূলত বিনিয়োগের অভাব, ব্যাংক ঋণ আর ট্রেড লাইসেন্সের মতো জটিলতায় এমন পরিস্থিতি তৈরি হয় বলে জানানো হয় স্টার্টআপ নিয়ে আয়োজিত এই কর্মশালায়। We have limited sector specific accelerators. We really need it so that some accelerators should focus on only one sector, not all. আমি আসলে গভর্নমেন্টেরই একটা ট্যাক্স বডি হয়ে দাঁড়াচ্ছি, আমার দায়িত্ব সবার ট্যাক্স বের করে তারপরে গভর্নমেন্টকে দেওয়া। এটা একটা পলিসি হয়ে যাবে, এটা একটা স্টার্টআপের মেইন জব হতে পারে না। মানে মাসের 4 থেকে 5টা দিন আমাদের নষ্ট হয় কমপ্লায়েন্স রেগুলেশন ফুলফিল করার জন্য। এখানে আমাদের আসলে গভর্নমেন্টের সাথে আরো ক্লোজলি কাজ করার স্কোপ আছে, সেখানে যদি আমরা আরো কন্ট্রিবিউশন রাখতে পারি, সেখানে একটা বড় পার্ট আমরা প্লে করতে পারি। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও ইউএনডিপি আয়োজিত কর্মশালায় জানানো হয়, বর্তমানে দেশে যত বেকার রয়েছে তার 15 ভাগের বয়স 30-এর নিচে। এর বাইরে যারা প্রযুক্তি নির্ভর ব্যবসায় উদ্যোগ নিয়েছেন তারা পিছিয়ে পড়ছেন বিনিয়োগ, অবকাঠামোর দুর্বলতা আর দক্ষতার অভাবে। ঘাটতি রয়েছে পর্যাপ্ত দেশি বিনিয়োগেরও। বাংলাদেশ is serious about tackling unemployment and inequality and achieving the sustainable development goals which we often talk about. We must invest in young entrepreneurs, not just with words, but with capital, networks and systems that support their flourishing. স্টার্টআপের জন্য ইকোসিস্টেম তৈরি হয়নি স্বীকার করে অনুষ্ঠানে জানানো হয় এই প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা হবে শিক্ষা ব্যবস্থায়। আর প্রান্তিক পর্যায়ে প্রযুক্তি নির্ভর নতুন ধারার উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে নিয়ে আসার কথা উঠে আসে এ সময়। এজন্য বিদেশি বিনিয়োগের বাইরে দেশীয় বড় উদ্যোক্তাদের বিনিয়োগের পরামর্শও দেওয়া হয় আলোচনায়। তাগিদ দেওয়া হয় সরকারি নীতিমালার পরিবর্তনের। আমাদের লোকাল এন্টারপ্রেনিয়ররা তাদের ইন্টারন্যাশনাল যে ইকুইটি আছে সেখানে শেয়ার শপিং করতে পারে না। এখানে যদি আমরা একটা সত্যিকারভাবে পলিসি চেঞ্জ করতে পারি, তাহলে আমার মনে হয় লোকাল ফান্ডিংটা বাড়বে, স্পেশালি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিং এর মধ্যে। বাংলাদেশ ব্যাংক আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে তারা আউটওয়ার্ড ট্রানজাকশন গুলোকে ইজি করবে। তো এই সবকিছু মিলে যদি আমরা পলিসিটাকে একটা ঠিক জায়গায় রেখে যেতে পারি এবং ইন্টার মিনিস্ট্রিয়াল এবং ইন্টার অর্গানাইজেশনাল কোঅর্ডিনেশন ভালো করতে পারি, আমি মনে করি বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম একটা নতুন যাত্রা পাবে। এলডিসি গ্রাজুয়েশনের জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে বলেও জানানো হয় আলোচনায়। এরপরেও দেশের 63% তরুণদের কাজে লাগাতে দেশীয় উদ্যোক্তাদের সাহায্য করার আহ্বানও জানানো হয় অনুষ্ঠান থেকে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চর অঞ্চলের পতিত জমিতে
প্রথমবারের মতো তিল চাষ শুরু করেছেন কৃষকরা। প্রথম চেষ্টাতেই মিলেছে বাম্পার ফলন। এই সাফল্যে এলাকার অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন তিল চাষে। অনাবাদি জমিতে সোনালী সম্ভাবনার ফুল ফুটিয়েছে তিল চাষ। কিশোরগঞ্জ রিপোর্টার বিজয় রায় খোকার রিপোর্ট। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা লক্ষ্মীচর এলাকা। ব্রহ্মপুত্র নদের পাশ ঘেঁষা বিশাল এই চর এতদিন ছিল অনাবাদি। ফসল বলতে শুধু আলু চাষ করা হতো। তবে এবছরের এপ্রিলে প্রথমবারের মতো অনাবাদি এই চরে তিল চাষ করেছেন কয়েকজন কৃষক। জুলাইতে বাম্পার ফলন হওয়ায় তিল চাষে আগ্রহী হয়ে উঠছেন অন্যান্য কৃষকরা। কৃষি অফিসার সহযোগিতায় আমি একটা তিলের চাষ করেছি। বোঝা যাইতেছে তিলের চাষে লাভবান হব। আর ফসলটা দেখছি খুব ভালো লাগছে। আগামী বছর আমরা তিলের চাষ ইনশাল্লাহ আমরা করব। 35 বিঘা জমিতে তিলের চাষ করেছে, যার আনুমানিক বর্তমান বাজার প্রায় 7 লক্ষ টাকার মতো। স্থানীয় কৃষি বিভাগ ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উন্নত জাতের বীজ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে কৃষকদের সহযোগিতা করেছে। বিঘায় 700 থেকে 800 গ্রাম বীজ বপন করেছে, অথচ এখানে যে দেখা যাচ্ছে বিঘায় তারা ফলন পাবে প্রায় 8 থেকে 10 মণ। অর্থাৎ এখানে অন্যান্য ফসলের চেয়ে এই ফসল চাষাবাদে তারা এখানে প্রতি বিঘায় যে পরিমাণ তারা লাভ করবে ধানের চেয়ে প্রতি বিঘাতে তারা এই তিল বিক্রি করে 10 থেকে 12 হাজার টাকা তারা উপরে ইনকাম করবে। বিনার প্রকল্প পরিচালক জানান, কৃষকের সহযোগিতা পেলে চরাঞ্চলে তাদের উদ্ভাবিত বীজ দিয়ে তিলের পাশাপাশি বাদাম সহ আরো বেশ কিছু ফসল চাষের পরিকল্পনা রয়েছে। ফলন অত্যন্ত আশাবাদী দেখলাম যে, এবং এই চরে ভবিষ্যতে বিনার যে আরো তিলের যে জাতগুলো আছে এবং বিনার যে চীনাবাদামের জাত আছে, বিনার যে খেসারি আছে, এই জাতগুলো চাষ করার মাধ্যমে এই জমিতে অনেক সম্ভাবনাময় কৃষি আমরা আশা করছি। এক ফসলের জমিকে 2 ফসলের জমিতে নেওয়ার জন্য আমরা বিনাকে বলেছিলাম যে আপনারা আমাদেরকে বীজ সরবরাহ করুন এবং আমরা এই 1 ফসলের জমিকে 2 ফসলি করে আমরা আমাদের ফসলের নিবিড়তা বৃদ্ধি করতে পারবো। যেসব জমি এতদিন পড়েছিল অবহেলায়, কৃষকদের পরিশ্রমে সেখানে এখন মাথা তুলে দাঁড়াচ্ছে কৃষির নতুন গল্প। বিজয় রায় খোকা, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 15 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5132-এ। বেচা কেনা হয়েছে 789 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 153টির, কমেছে 180টির, আর অপরিবর্তিত আছে 63টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে লাস্ট ডে অফ দ্য উইকে মার্কেট নিউট্রাল সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে। এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল 5068 এবং অ্যারাউন্ড 64 পয়েন্টস বেড়ে এখন ফাইনালি ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5132 পয়েন্টসে। পাশাপাশি মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্নওভার ছিল প্রায় 700 কোটি টাকার মতো, যেটা লাস্ট কাপল অফ উইকসের তুলনায় একটি ইম্প্রুভমেন্ট বলে আমরা মনে করি। অর্থাৎ মার্কেটে ইনভেস্টরদের মার্কেটের প্রতি সেন্টিমেন্ট যথেষ্ট ইম্প্রুভ হয়েছে বলে আমরা মনে করছি। পার্সেন্টেজের দিক থেকে আজকে 38% কোম্পানির প্রাইস বেড়েছে, কমেছে 46%, এবং অপরিবর্তিত ছিল মাত্র 16% কোম্পানির প্রাইস। এবং সেক্টরের দিক থেকে আজকে ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে ব্র্যাক ব্যাংক এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে এসিআই। ইন্দোনেশিয়ার রপ্তানি পণ্যের উপর শুল্ক কমিয়েছে ট্রাম্প প্রশাসন। এখন থেকে মার্কিন বাজারে প্রবেশের ক্ষেত্রে 19% পর্যন্ত শুল্ক আরোপ হবে ইন্দোনেশিয়ার পণ্যে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে দেশ দুটি। যদিও ইন্দোনেশিয়ার ব্যবসায়ীরা বলছেন 19% শুল্ক হার একেবারেই ভালো নয়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বিশ্বের বিভিন্ন দেশের আমদানি পণ্যে উচ্চহারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল এপ্রিল মাসে। বিভিন্ন দেশের অনুরোধের পর তা 90 দিনের জন্য স্থগিত করা হয়। সেই সময় শেষ হবার আগেই 14টি দেশের ওপর 35% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়, যা 1 আগস্ট থেকে কার্যকর হবার কথা। তবে শুল্ক হার কমাতে আলোচনার সুযোগও রাখেন ট্রাম্প। সেই আলোচনার ধারাবাহিকতায় এবার ইন্দোনেশিয়ার ওপর শুল্ক হার কমালো ট্রাম্প প্রশাসন। আগের ঘোষণায় দেশটির পণ্যের ওপর 32% পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর যা 19% নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি বাণিজ্য চুক্তি সই করেছে দেশ দুটি।
স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আরও কয়েকটি ছোট দেশের জন্য শুল্ক হার নির্ধারণ করে শিগগিরই চিঠি পাঠানো হবে। জানা গেছে ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তির রূপরেখা অনেকটাই সম্প্রতি ভিয়েতনামের সঙ্গে স্বাক্ষরিত প্রাথমিক চুক্তির মতো। এতে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের উপর সমতল শুল্ক বর্তমানে 10% প্রায় দ্বিগুণ হবে, আর ইন্দোনেশিয়া প্রবেশ করা মার্কিন পণ্যের ওপর কোনো শুল্ক থাকবে না। এছাড়া ইন্দোনেশিয়া হয়ে চীন যুক্তরাষ্ট্রে যেসব পণ্য পরিবহন করে তার উপর জরিমানা ধার্য করা হবে এবং ইন্দোনেশিয়া কিছু মার্কিন পণ্য কেনার অঙ্গীকারও করেছে। এ বিষয়ে ট্রাম্প জানান, ইন্দোনেশিয়া $15 বিলিয়ন মার্কিন জ্বালানি পণ্য, $4.5 বিলিয়ন কৃষি পণ্য এবং 50টি বোয়িং জেট কিনতে রাজি হয়েছে। তবে কবে নাগাদ এসব কেনা হবে তা জানাননি ট্রাম্প। এদিকে 19% শুল্ক হার নিয়ে অসন্তোষ জানিয়েছে ইন্দোনেশিয়ার ব্যবসায়ীরা। তারা বলছেন এই চুক্তি মোটেও ভালো হয়নি। মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের দাবি ছিল ইন্দোনেশিয়ার। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।